নমস্কার বন্ধুরা, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডার একটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ ভালো রয়েছি। আজকে যে গল্পটা নিয়ে চলে এসেছি, গল্পের নাম সোনার গোপাল, পর্ব 10। লাঞ্চের মেনুটা হেভি হয়ে গেছে আজ। গলদা চিংড়ি, ইলিশের পাতুরি, তারপর আবার দেশি মুরগির ঝোল। আমার ভাইরা রাজুদার গড়িয়াহাট বাজারে মাছের বিজনেস, সেখানকার টাটকা মাছ আর দীপিকাদির স্পেশাল রান্নার সহকারী আবার বিরিয়ানি বিশেষজ্ঞ পিঙ্কির দিদা ঠাকরুন। এই বয়সেও ইয়ংনেস এবং 5 ফিট 10 ইঞ্চি হাইটের কারণে তাকে মজা করে আমি নাম দিয়েছি শুভশ্রী। পিঙ্কি বিরিয়ানি বানাতে শিখেছে দিদার কাছেই। উনি আজ সকালে এসেছেন পুজো দেখতে। তাই এরকম দুজন স্পেশাল শেফ রান্নার ডিপার্টমেন্টে থাকলে খাওয়া দাওয়া তো হেভি হবেই। মালাইকারির সঙ্গে পাতুরিটা না পুরো জমে গিয়েছিল। কিন্তু সময়টাও দেখতে হবে, চৈত্র মাসের গা জ্বালানো দুপুর। ওপর থেকে সূর্যি ঠাকুর মর্তবাসীদের ওপর তার 14 জন্মের ক্রোধ বর্ষণ করছেন। প্যাচপ্যাচে গরমে খাওয়ার আনন্দটা পুড়ে যেন অর্ধেক হয়ে গেল। শেষে আইসক্রিম খেয়ে জ্বলন্ত ঘায়ে প্রলেপ দিলাম। খাওয়ার পর পিঙ্কি আর আমি বারান্দার টেবিল ফ্যান চালিয়ে বসলাম। বাকি সবাই একটু ভাত ঘুম দিতে ঘরে গেল। একটা ঘরে আমাদের বাবু, মিমো আর ওদের মামা, অন্য ঘরে খাট আর মেঝে ভাগাভাগি করে নিয়েছে শাশুড়ি, দিদা, দীপিকাদি আর রাজুদা। শাশুড়ি বাদে কেউ গোপালের ব্যাপারে কিছু জানে না। কাউকে না জানিয়ে তদন্ত করা কিন্তু সহজ কথা নয়। বেশ একটা থ্রিলিং অনুভূতি। এইদিকে শ্বশুরমশাই একটা সিগারেট ধরিয়ে বাইকটা নিয়ে কোথায় যেন বেরিয়ে গেলেন। ওনার এখন বিশ্রামেরও সময় নেই। সকালের ঘটনায় পিঙ্কিকে সব বললাম। শুনেও নিজের মতামত দিল, তাহলে ঠাকুরমশাই আর তার ছেলে সন্দেহের লিস্ট থেকে বাদ পড়ল, তাই তো? একটা কাঠি দিয়ে দাঁতের ফাঁকে ফেসে যাওয়া মাংসের আঁশ ছাড়াতে বললাম, ছেলেটাকে বাদ দিতে পারো, কিন্তু ঠাকুরমশাই এখনও বাদ পড়েনি। সে কি? কেন? কারণ অনেকগুলো পয়েন্ট। নাম্বার 1, হরিহর চাটুর্যেই মানুষটা যেন অতিরিক্ত সৎ আর ধর্মভীরু, আর সেটাই সন্দেহজনক। ওটা ওনার বাইরের মুখোশও হতে পারে। মুখোশের আড়ালে হয়তো লুকিয়ে আছে ভয়ঙ্কর ভণ্ড অসাধু একটা লোক। আজকাল ধর্মের আড়ালেই তো যত 2 নম্বরই কাজ হয় কি না? একদম ঠিক। তারপর পয়েন্ট নাম্বার 2, লোকটা হয়তো আমরা যতটা ভাবছি তার থেকেও বেশি চালাক। উনি ভালো করেই জানেন কিছু হলে সন্দেহের তীরটা ওনার দিকেই যাবে। সে কারণে হয়তো ইনডাইরেক্টলি অন্য কারোর মাধ্যমে মূর্তি সরিয়ে ফেলেছেন। তাই আমি ওনাকে তালিকা থেকে পুরোপুরি বাদ দিতে পারছি না। পিঙ্কি মাথা নেড়ে বলল, তাই তো, 2টো পয়েন্টই বেশ জোরালো। আমি তো এতটা ভাবিইনি। কিন্তু 3 নম্বর পয়েন্টে ঠিক এসবের বিরুদ্ধে যাচ্ছে। কীরকম? সেটা হলো, উনি যদি মূর্তি চেঞ্জ করে থাকেন, সেটা ডেকে বলতে যাবেন কেন? চেপে গেলেই তো হতো। কেউ তো আর এমনি দেখে বুঝতে পারে না যে নকল মূর্তিটা পেতলের তৈরি। সেটাও তো ঠিক। এবার পিঙ্কি কনফিউশনে পড়ে যায়। কিন্তু আর 2 জন মানুষকে আমি লিস্ট থেকে বাদ দিয়েছি। কাকে? মিস্টার নীলকণ্ঠ চৌধুরী এবং বলরাম চৌধুরীকে। পিঙ্কি বড় করে তাকিয়ে বলল, আবার? আমি ভীষণ নরম গলায় ওকে বোঝাতে লাগলাম, আরে না, রাগ করো না। শোনো, সঠিক তদন্তের স্বার্থে সবাইকে সন্দেহ করতে হয়, আর সব কিছু প্রমাণ দিয়ে যাচাই করতে হয়। এখানে যুক্তি আছে, তাহলে মূর্তি একমাত্র তারাই বদল করতে পারে যারা মূর্তিটার সম্বন্ধে বেশ ভালো রকম জানে, অথবা যার খুব কাছ থেকে জিনিসটা লক্ষ্য করার সুযোগ আছে। বাইরের কারোর পক্ষে এরকম হুবহু নকল মূর্তি তৈরি করা মুশকিল। এই সুযোগটা সবচেয়ে বেশি আছে ঠাকুরমশাই আর তার পরিবারের। সেকেন্ড, তোমার বাবা বা জেঠুদের কেউ। আর একটা পয়েন্ট হলো মোটিভ মানে কারণ, তাই তো? হ্যাঁ, সমস্ত অপরাধের একটা মোটিভ বা কারণ থাকে। যেমন অভাব, দারিদ্র্য, প্রতিশোধ, মনোরোগ, আরও অনেক রকম হতে পারে। এখানেও একটা আছে নিশ্চয়ই। অনেক চিন্তাভাবনা করেও জেঠু আর বাবার যথেষ্ট মোটিভ কিছু পেলাম না। উপরন্তু ক্লাবের প্রেসিডেন্ট আর সেক্রেটারি হওয়ার কারণে তারা সবসময় ভীষণ ব্যস্ত। তাদের দম ফেলার সময়টা পর্যন্ত নেই। কখনো ঠাকুর আনতে যাচ্ছেন, তো কখনো পুজোর ফর্দ মিলিয়ে বাজার করতে যাচ্ছেন। এই কীর্তন পার্টির সাথে ফোনে কথা বলছেন, তো পরক্ষণেই যাত্রা পার্টিকে পেমেন্ট করতে যেতে হচ্ছে।
অতএব তাঁরা সবসময় হাইলাইট থাকছেন এবং কেউ না কেউ তাদের সঙ্গে থাকছে। গোপনে কাজ করা তাদের পক্ষে প্রায় অসম্ভব। এদিকে তারা দুজনেই স্পোর্টস শ্যু পরেন, কিন্তু আমি তাদের জুতো রাখার জায়গাগুলো ভালো করে চেক করেছি। মুখ বেঁকিয়ে পিঙ্কি বলে, তুমি জুতো রাখার জায়গাও ঘেঁটেছি, তবে হাত দিয়ে নয়, চোখ দিয়ে। তবে দরকার পড়লে হাতও লাগাতাম। যাই হোক, আমি দেখলাম তাদের শ্যুগুলো সবই পুরনো মডেলের। ক্লাবের কলতলায় যে ছাপ আমি দেখেছি সেটা একটা লেটেস্ট ডিজাইনের স্পোর্টস শ্যুয়ের। তাছাড়া কারো পায়ে চোটও নেই। তাই সমস্ত দিক যাচাই করে আমি এই দুজনকে সন্দেহের লিস্ট থেকে বাদ দিয়েছি। এখন বাকি রয়েছে সেজো জেঠু। পিঙ্কি কিছু বলতে যাচ্ছিল, তখনই দেখতে পেলাম শ্যাম গরমে ঘেমে নিয়ে কোথা থেকে হাজির হলো। এসে তড়বড়িয়ে বলল, কিরে তোরা এখানে বসে কি করছিস? পিঙ্কি সাবধানী কণ্ঠে উত্তর দিল, কি আর করব গরমে, এমনিই বসে আছি। তুই কি করছিলি? এত ঘেমে গেছিস? খাওয়া হয়েছে? আমি খেয়ে দিয়ে বাসন মাজছিলাম। উফ, যা গরম পড়েছে। শ্যাম ওড়না দিয়ে মুখ মুছতে লাগলো। আয় বস এখানে, ঘরের ভেতর বসা যাচ্ছে না। বাচ্চাগুলো যে কি কষ্ট করে ঘুমোচ্ছে। শ্যাম আমাদের পাশে বসে পড়ে বলল, যা বলেছিস, ঘরের মধ্যে রীতিমতো হাউলি ছাড়ছে। আমি বুঝতে না পেরে বললাম, কি ছাড়ছে? হাউলি? সেটা আবার কি? এ বাবা, হাউলি মানে জানো না? না, কি সেটা? আরে হাউলি মানে হলো হাউলি। ধুর বাবা, তোমরা কি বলো তাহলে? বোঝাতে না পেরে শ্যাম ভীষণ মুশকিলে পড়ে গেল। এবার পিঙ্কি মুখ খুলল, আরে হাউলি বললে বুঝবে না, ওরা ওটাকে বলে কি জানো? আমিও তো ভুলে গেলাম। আরে কি বলো তোমরা, বলো না। ওদের দুজনের অসহায় মুখ দেখে হাসিও পেল, আবার চিন্তায় পড়ে গেলাম। হাউলি কি হতে পারে সেটা? শুনে মনে হচ্ছে আগুন বা তাপের প্রতিশব্দ কিছু। প্রথমেই মনে হলো সেটাই বলে দিলাম, হলকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা বলে হলকা বলে পিঙ্কি হাসতে লাগলো। শ্যামও যোগ দিল সঙ্গে। কি করে বুঝবো বলো তো, হলকাকে যদি কেউ হাউলি বলে? আমিও হাসি চাপতে পারলাম না। কি হয়েছে এক জ্বালা, এই হয়েছে এক জ্বালা। পিঙ্কিদের 14 পুরুষ হলো এদেশের বাসিন্দা, যাদেরকে বলে ঘটি, আর আমরা হলাম খাস বাঙাল। আমার জন্ম এদেশে হলেও শিকড় হলো পূর্ব বাংলা বা বাংলাদেশ। আমাদের সাথে এদের অনেক কিছুতেই তফাৎ। শুনেছি ঘটিরা মোহনবাগান আর বাঙালরা নাকি ইস্টবেঙ্গল দলের সাপোর্টার হয়, কিন্তু আমি এই জীবনে প্রচুর এদেশীয় ইস্টবেঙ্গল আর বাঙাল মোহনবাগানই দেখেছি। আরও শুনেছি বাঙালরা নাকি ইলিশ মাছ পছন্দ করে আর ঘটিরা নাকি গলদা চিংড়ি। এই কথার আমি কোনো বাস্তবতা খুঁজে পাইনি। ইলিশ মাছ পছন্দ করে না এমন ঘটি আর গলদা চিংড়ি পছন্দ করে না এমন বাঙাল আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। তবে দুই বাংলার লোকের ভাষাগত পার্থক্য প্রচুর। বিয়ের পরপর এই ভাষা নিয়ে দুজনেরই খানিকটা অসুবিধা হয়েছে। আমার বাবা মা এখনও কিছু বাঙাল কথা বলেন, যেমন বাবা লেপকে বলেন ল্যাপ, কোনো কিছু নাড়া দেয়াকে বলে লাড়া দেয়া। আবার নিজের জেঠুকে বলতে শুনেছি পাঁটা পুতা, পরে জানতে পেরেছি তার মানে হলো শিল নোড়া। আমার ঠাকুমা কুল গাছকে বলতেন বড়ই গাছ, থুতুকে ছ্যাপ আর উনুনকে আহাল। আমার প্রবীণ বয়সী এক জেঠুতো দাদা বারান্দাকে আইতনা বলেন। এরকম উদাহরণ বহু আছে। মা এখনও ছাতাকে ছাতি, জুতোকে জুতা বলে ফেলে। পিঙ্কি মার কথা কোনো রকম বুঝতে পারলেও বাবার কথাগুলো প্রথম দিকে ওর বোধগম্য হতো না। আবার উল্টো দিকে আমারও পিঙ্কিদের অনেক কথা বুঝতে অসুবিধা হয়। তার একটা প্রমাণ তো এক্ষুনি হাউলি থেকে পাওয়া গেল। এছাড়া পিঙ্কিরা এটোকে বলে সগরি, চুল আঁচড়ানোকে বলে চুল ছানা, আমরা যাকে নিমকি বলি ওরা বলে খাস্তা, যে লম্বা বাঁশ বা লাঠি দিয়ে আমরা আমটাম পারি তাকে আমরা বলি লগা বা লগি, ওরা সেটাকে আঁকশি বলে। আমরা যেমন বলি মাংসের বা মাছের ঝোল, ওরা ঝোল না বলে সব কিছুকেই তরকারি বলে। মাংস ওদের কাছে মাংসের তরকারি। আমরা অনেক সময় বলি না, যা হাসতে হাসতে গড়িয়ে পড়ল, সেই কথাটা বোঝাতে ওরা বলে হেসে হেসে নাটাপাটা। কি অদ্ভুত তাই না? সব উদাহরণ দিতে গেলে মহাকাব্য রচনা হয়ে যাবে। অতএব এবার ভাষা প্রসঙ্গে ইতি টানাই ভালো। মোট কথা বেশ কসরত করে আমায় এই কথাগুলো শিখতে হয়েছে। এখনও অবশ্য আর প্রবলেম হয় না। শ্যাম হঠাৎ হাসি থামিয়ে প্রশ্ন করলো, ঠাকুরতলায় কি কিছু হয়েছে নাকি রে? পিঙ্কি সিরিয়াস গলায় সুন্দর অ্যাক্টিং করে বলল, কি বলতো, কখন? একদল তো নগর কীর্তনে বেরিয়েছে। তা তো আমিও জানি, ওসব নয়, গোপাল টোপাল নিয়ে কিছু হয়েছে। আমি আর পিঙ্কি পরস্পরের মুখের দিকে তাকালাম। এই রে, গোপাল চুরির কথা শ্যাম জেনে গেল নাকি?
প্রসঙ্গ চাপা দিতে পিঙ্কি বলে উঠল, কই, আমি তো কিছু জানি না। মুখটা কঠিন করে শ্যাম বলল, জানিস না নাকি বলতে চাইছিস না? এ মা, কি বলছিস তুই? ঠিকই বলছি, আমাদের ছাদে তখন জামাইবাবুরা কিসের মিটিং করলো রে? ও, এই ব্যাপার। শ্যাম তাহলে ছাদে কথাবার্তা শুনে ফেলেছে। তবুও কথা ঘোরানোর চেষ্টা করলাম। আমরা তখন ওই শিকার ব্যাপারটা আলোচনা করছিলাম। এইবার অভিমানী কণ্ঠে শ্যাম বলল, থাক, আর মিথ্যে কথা বলতে হবে না, আমি শুনেছি তোমরা মূর্তি চুরির ব্যাপারে কিছু বলছিলে। ব্যাস, আর কি, গোপন কথাটি রইল না গোপনে। শ্যাম যখন শুনেই ফেলেছে, সবটা না বলে রাগ করবে, আর এই গরমে ওকে রাগানোর ইচ্ছা আমার মোটেও নেই। তাই আগাগোড়া সব বললাম। শোনার পর ওর মুখটা একটু প্রসন্ন হলো, উচ্ছ্বসিত স্বরে বলল, তাই বলি জামাইবাবু এবার পুজোর সময় দিচ্ছে না কেন? কতবার ঠাকুর আনা থেকে মালসা সাজানো কত কাজ করলো, সবাই এই কথাই বলছে জানিস। এত সব অলক্ষণের ঘটনা ঘটলে পুজোয় যাই কি করে বলো? যা বলেছিস। কি হলো বলো তো এবার? অস্বাভাবিক মৃত্যু, ঠাকুর চুরি, আর ভাল লাগছে না। আর কদিন আছে রে পুজো? এই তো আজ কীর্তন শেষ হলো, এবার মটকা ভাঙা, কাল খিচুড়ি, রাতে রক্ষাকালী পুজো, পরদিন ভোরে বিসর্জন হয়ে শেষ এবছরকার মতো। তার মানে আর মাত্র 1.5 দিন। মন খুলেছে একটু আনন্দ করব, তারও উপায় নেই। জামাইবাবু, তুমি আজ রাতের মধ্যে চোটটা ধরো তো। বলতে বলতে শ্যামের চোয়াল শক্ত হয়ে ওঠে। হেসে ফেলি আমি। চোটটা ধরতে পারলে কি করবে? কি করব আবার? মজা দেখাবো, কঠিন শাস্তি দেবো বেটাকে। দেখাবো যে কত ধানে কত চাল। আমাদের আনন্দ মাটি করা বের করব। ঠিক সেই সময় শ্বশুরমশাই ফিরে এলেন। তার বাইকের পেছন থেকে একটি ছেলে নামলো, তার হাতে ভারী ভারী দুটো থলে। পুজোর বাজার টাজার সেরে ফিরলেন বোধহয়। আমাকে বললেন তাড়াতাড়ি রেডি হয়ে নিতে, থানায় যেতে হবে। তাই তো কথায় কথায় 4:30 বেজে গেছে, টেরই পাইনি। হাসি আড্ডা ছেড়ে উঠে পড়তে হলো। দূরে শুনতে পেলাম নগর কীর্তনে বাজনাটা ক্রমশ এগিয়ে আসছে। আজকের এই পর্বটা এখানে সমাপ্ত হয়ে গেল। তোমাদের যদি এই পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। খুব শিগগিরই নতুন গল্প নিয়ে চলে আসবো, আর এই গল্পে নতুন পর্বও চলে আসবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এইভাবেই ভালোবাসা দিয়ে যাও। বাই।